রহিমপুর জঙ্গলে টুনি নামের এক অসহায় পাখি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। দুনিয়াতে তার একান্তই আপন বলতে নিজের অসুস্থ স্বামী আর ছোট মেয়েটাই ছিল। টুনি, আমার হয়তো সময় ফুরিয়ে এসেছে। তুমি তোমার অপদার্থ স্বামীটাকে ক্ষমা করে দাও। আমি তোমার জন্য কিছুই করে রেখে যেতে পারছি না, উল্টো এক পালা ঋণের বোঝা আমি তোমার মাথার উপর দিয়ে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও টুনি। ওগো, তুমি ওভাবে বলো না গো, তোমার কিচ্ছু হবে না। তুমি অনেক দিন বেঁচে থাকতে পারবে, আর আমি মুরলির বাড়িতে কাজ করে মুরলির সব ঋণ পরিশোধ করে দিব। ও নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না গো। নাও তো নাও, এবার ভালো ছেলের মতো ওষুধটা খেয়ে নাও আর চুপটি করে ঘুমিয়ে পড়ো। কাল সকাল হলেই আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আর ভালোভাবে চিকিৎসা করাবো তোমার আমি। ঠিক আছে টুনি, তুমি যখন বলছো আমি ঘুমিয়ে পড়ছি। এই বলে অসুস্থ টোনা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। টুনিও স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি ঘুম থেকে জাগলেও টোনার কিছুতেই ঘুম থেকে জাগে না। আর জাগবেই বা কি করে? এই ঘুমই যে তার জীবনের শেষ ঘুম ছিল। সে যে মারা গেছে। টোনা, এ তোমার কি হয়ে গেল টোনা? তুমি আমাকে ছেড়ে এভাবে কেন চলে গেলে? এবার আমি কি নিয়ে বাঁচবো? মা, মা, ও মা, তুমি কাঁদছো কেন গো? বাবার কি হয়েছে মা? ও মা, মা কথা বলো মা। মারে, তোর বাবা যে আর নেই, আমাদের ছেড়ে বড় বাড়ি চলে গেছে। তুই যে এখন এতিম হয়ে গেলি রে মা, এতিম হয়ে গেলি। বাবা, বাবা, ও বাবা। আহারে, স্বামীটাও অসুস্থ ছিল, তবুও মেয়েটার মাথার ওপর একটা ছাদ ছিল। আজ থেকে সেই ছাদটাও শেষ হয়ে গেল। মা টুনি, কাঁদিস না আর। এটা যে প্রকৃতির নিয়ম, জন্মগ্রহণ করলে মরতে যে হবে, তাই এসব মেনে নে রে মা। মাসিমা, আমি কি করে মেনে নিব? টোনা যে আমার জীবনের সব কিছু ছিল মাসিমা। কাঁদিস না রে মা, কাঁদিস না। এই, তোরা সবাই টোনার লাশটা নিয়ে শ্মশানে যা, আর এর শেষ কার্যটুকু সম্পূর্ণ কর। টুনি আর টুকি চিৎকার করে কাঁদতে থাকে। আর সবাই মিলে টোনার লাশ নিয়ে শ্মশানে চলে যায়। দেখতে দেখতে দুদিন কেটে যায়। টুনি ও স্বামী শোক কিছুটা কাটিয়ে ওঠে। আমাকে আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে কোনো একটা কাজ করতেই হবে। এই বলে টুনি যেই না ঘর থেকে বাইরে বের হয়, তখনই সেখানে মোড়ল এসে হাজির হয়। এ কি মোড়ল মশাই, আপনি সকাল সকাল আমার বাড়িতে? আমার পেটে ব্যথা, আমাকে তো আসতেই হবে, তাই নয় কি? বুঝলাম না মোড়ল মশাই, আমাকে একটু পরিষ্কার করে বলুন তো। আমি তো স্বামীর কাছে যে টাকাগুলো পেতাম সেগুলো এখন আমাকে ফেরত দে, আমি টাকাগুলো আমার ব্যবসার কাজে লাগাবো। মোড়ল মশাই, এখন তো আমার কাছে কোনো টাকা নেই, আমি আপনার টাকা কি করে পরিশোধ করব বলুন? আমাকে আপনি কটা দিন সময় দিন, আমি টাকা জোগাড় করে আপনার সব টাকা ফেরত দিয়ে দিব। দয়া করে তোদের অনেক সময় দিয়েছি, কিন্তু আর নয়, হয় টাকা ফেরত দে, নয়তো তোর এই বাড়ি আমার নামে লিখে দে। আমি যদি আমার বাড়ি আপনার নামে করে দেই, তাহলে আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? মাথা গোঁজার যে আমার কোনো জায়গাও নেই। শোন, তোর ওসব কথা দিয়ে আমার মন গলবে না। যদি তুই ভালো চাস তো বাড়িটা আমার নামে লিখে দে, নইলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। না মোড়ল মশাই, না, দয়া করে আপনি এমনটা করবেন না। মোড়ল টুনির কোনো কথা না শুনে টুনিকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। মা, আঙ্কেল, আঙ্কেল, তুমি আমার মাকে এভাবে ধাক্কা দিলে কেন? আমি কিন্তু তোমার এই
ছোট মুখে তোর এত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে মোড়ল টুকিকে মারতে শুরু করে। মোড়ল মশাই, মোড়ল মশাই, দোহাই লাগে মোড়ল মশাই, আপনি আমার মেয়েটাকে আর মারবেন না। আপনি আমার বাড়ি নিয়ে নিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দিন দয়া করে। এই তো লাইনে এসেছিস। টুনি সেখানে আর এক মুহূর্তও দেরি না করে নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মা, আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে ভীষণ খিদে পেয়েছে মা। কষ্ট করে আর একটু সামনে চল মা, হয়তো কোনো খাবার পেয়ে যাব। তাড়াতাড়ি চলো মা, আমার খুব কষ্ট হচ্ছে তো। এরপর দুই মামি মিলে সামনের দিকে যেতে থাকে আর একটা ফলের গাছ দেখতে পায়। মা মা, ওই দেখো ফলের গাছ, চলো না আমরা একটা পেয়ারা খেয়ে আসি। কিন্তু কার না কার গাছ, সে যদি এসে আমাদের সাথে রাগ হয়। মা, একটু না হয় কথা শুনলাম, কিন্তু বিনিময়ে তো আমার পিঠটা ভরে যাবে। মেয়ের এমন করুণ অবস্থা দেখে টুনি আর চুপ করে থাকতে পারে না। উড়ে গিয়ে গাছ থেকে দুটো পেয়ারা ছিঁড়ে এনে মামে মিলে খেতে থাকে। হঠাৎ করে চারিদিক কালো অন্ধকার হয়ে আসে, তীব্র শীতল হাওয়া বইতে শুরু করে। মা মা, এমন অন্ধকার হয়ে এলো কেন মা? আমার আমার যে ভীষণ ভয় করছে মা। চল মা, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। টুনি আর টুকি যেই না সেখান থেকে চলে যেতে ধরে তখনই একটা পেতনি এসে তাদের সামনে দাঁড়ায়। তোদের এত বড় সাহস, তোরা আমার গাছের পেয়ারা খেয়েছিস? তোরা জানিস না আমার গাছের পেয়ারা আমি কাউকে খেতে দেই না? পেতনি বোন, আমরা জানতাম না যে এটা তোমার গাছ, আর আমরা না মামে খুব অসহায়, তাই তোমার গাছের পেয়ারা খেয়েছি। এরপর টুনি তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা পেতনিকে খুলে বলে। সব শুনে পেতনির মনে তাদের জন্য দয়া হয়। ওই মোড়ল তো দেখছি অনেক নিষ্ঠুর, আর আমার কাছে নিষ্ঠুরতার কোনো আশ্রয় নেই। শোন, আমি তোদের আমার প্রিয় পেয়ারা বাড়ি উপহার দিচ্ছি, তোরা দুজন আজ থেকে সেখানেই থাকবি। এই বলে পেতনি সুন্দর একটা পেয়ারা বাড়ি প্রকট করে আর বলে, যা, তোরা দুজন এবার এই ঘরে ঢুকে পড়, এটা তোদের ঘর। তোমাকে অনেক ধন্যবাদ পেতনি বোন, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। যা, এবার ঘরে যা, কিছু কাজ ছেড়ে আসছি আমি। এরপর টুনি আর টুকি পেয়ারা বাড়িতে প্রবেশ করে আর ভিতরে ঢুকে সে পুরো অবাক হয়ে যায়, কারণ ঘরের ভিতর প্রয়োজনীয় সবকিছুই আছে। দেখো মা, দেখো কত খাবার, আমাদের আর খাবার নিয়ে কোনো সমস্যাই থাকবে না মা। খুব মজা লাগছে, বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো মা, তাহলে আমাদের আর কোনো অভাব থাকতো না। এই বলে টুকি গপ গপ করে সামনে থাকা খাবারগুলো তুলে নিয়ে খেতে থাকে। ওইদিকে পেতনি মোড়লের কাছে গিয়ে হাজির হয়। পেতনি, ওরে ওরে বাবা রে, ওরে মা রে। এখন আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? যখন গরিবদের উপর অত্যাচার জুলুম করিস তখন তোর ভয় ডর লাগে না, এখন কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, আমি 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 ভুল করেছিলাম, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কোনোদিনও এমনটা করব না। আমি আজ অব্দি যার যার টাকা পয়সা আর বাড়িঘর জমাজমি নিয়েছি সব ফিরিয়ে দিব, তবুও আমাকে মাফ করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই সব ফিরিয়ে দে। এরপর মোড়ল ভয় পেয়ে সবার সবকিছু ফিরিয়ে দেয় আর পেতনিও মোড়লকে মাফ করে দেয়। ওইদিকে টুনি সব ফিরে পেয়ে পেয়ারা বাড়ি পেতনিকে আবার ফিরিয়ে দিতে চায়, কিন্তু পেতনি তা না নিয়ে সেটা টুনিকে উপহার হিসেবে দেয়। তুই এই পেয়ারা বাড়ি দিয়ে সব অসহায় পাখিদের সাহায্য করবি, তবেই আমি শান্তি পাবো। এটা তোদেরই বাড়ি, এখানে
এরপর থেকে টুনি পেয়ারা বাড়ি নিয়ে সুখী দিন কাটাতে থাকে আর অসহায় গরিব পাখিদের সাহায্য করে তাদের দিন চালাতে থাকে। তো বন্ধুরা, বাবা, কনিকা ম্যাডাম আজকে আমাকে স্কুলে বেতন নিয়ে যেতে বলেছে। আজকে বেতন না নিয়ে গেলে ম্যাডাম নাকি আমাকে ক্লাস থেকে বের করে দেবে। বাবা মা, আমাকে টাকা দাও। মারে, আজকে তো টাকা নেই। তোর ম্যাডামকে বলিস মরিচ ক্ষেতের মরিচ বিক্রি করে তারপর সব টাকা পরিশোধ করে দিব। ম্যাডাম যদি না মানে তাহলে? আরে পাগলি, তুই চিন্তা করিস না, তোর ম্যাডাম মানবে। এখন যা, দেরি হয়ে যাচ্ছে স্কুলের। টুনি, আমি মরিচ জমিতে যাচ্ছি। আজকে মরিচ জমিতে পানি দিতে হবে। এই টুকি, তুই স্কুলের বেতন নিয়ে এসেছিস? তাড়াতাড়ি টাকা বের কর আর আমাকে দে। ম্যাডাম, আমি বাবা মায়ের কাছে টাকা দিয়েছি, কিন্তু বাবা বলেছে জমির মরিচ বিক্রি করে তারপর টাকা দিবে। কি বললি? মরিচ বিক্রি করে তারপর টাকা দিবে? গরিব খ্যাত কাঙালি, বেতন দিতে পারবি না তাহলে স্কুলে ভর্তি হয়েছিস কিসের জন্য? তোর মতো সামান্য মরিচ ব্যবসায়ীর মেয়ের এই স্কুলে পড়ার কোনো যোগ্যতা নেই। বের হয়ে যা বলছি আমার স্কুল থেকে। ম্যাডাম, এমনটা করবেন না। বাবা বলেছে তো সব টাকা পরিশোধ করে দিবে। আমি তোর আর একটা কথাও শুনতে চাই না। কাঙালি, বের হ বলছি ক্লাস থেকে। বুঝেছি, তুই বের হবি না। এই পারুল, একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে তো। কণিকার কথা মতো পারুল টুকিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে উঠতে থাকে। এদিকে টোনা মরিচ জমির পাশে দাঁড়িয়ে বলতে থাকে, পুরো খেতে পানি দেয়া শেষ। যাই, কবুতর দাদার দোকানে টিভি থেকে পুরো বনের খবর শুনে আসি। টোনা কবুতরের দোকানের সামনে আসে। কি রে টোনা, তোর তো দেখি কপাল খুলে গেল রে। তুই তো রাতারাতি ধনী হতে পারবি। কি বলছো কি দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধনী হব কি করে? আমার কি আর সেই সৌভাগ্য আছে? আরে, আমি মুখে বললে বিশ্বাস করবি না। দাঁড়া, তোকে টিভির সংবাদ দেখাই। বনের মোড়ল কাঁচা মরিচের দাম বৃদ্ধি করে দিয়েছে। প্রতি কেজি কাঁচা মরিচের দাম 500 টাকা। দেখলি তো, আমি এমনি এমনি বলিনি। যা যা, বাড়িতে গিয়ে আরো একটু মরিচ গাছগুলোর যত্ন নিতে থাক। ঠিক বলেছে দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। টোনা খুশি মনে বাড়িতে ফিরে আসে আর টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনিও অনেক খুশি হয়। যাক, সৃষ্টিকর্তা এতদিনে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। এবার তাহলে আমাদের সংসারটা বেশ ভালো মতোই চলবে গো। হ্যাঁ গো, ঠিকই বলেছো। সৃষ্টিকর্তা চাইলেই সব পারে। ঠিক তখনই ওখানে টুকি আসে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোমরা এখানে হাসছো আর ম্যাডাম আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। আমি আর কোনোদিনও লেখাপড়া করতে পারবো না। আমার চাকরি করার স্বপ্ন আর পূরণ হলো না। আরে পাগলি মেয়ে আমার, কাঁদে না, এদিকে আয় দেখি। এবার তোর সব স্বপ্ন পূরণ হবে। আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি কালকে মরিচ বিক্রি করে তোর ম্যাডামকে সব টাকা পরিশোধ করে দিব। সত্যি বলছে বাবা? কিন্তু বাজারে তো মরিচের দাম কম। তুমি এত টাকা পরিশোধ করবে কি করে? টোনা টুকিকে সব কথা খুলে বলে। সব শুনে টুকি খুশি হয়ে বলতে থাকে, বাবা, তাহলে আমাকে একটা নতুন স্কুল ব্যাগ কিনে দিও, বুঝেছো? আমার এই ব্যাগটা তো ছিঁড়ে গিয়েছে। ঠিক আছে রে মা, এখন ঘরে গিয়ে বই রেখে খেলতে যা। টুনি, আমি যজ্ঞ মহাজনের কাছ থেকে আসি। যজ্ঞকে বলে আসি কালকে মরিচ নিয়ে যেতে। কি ব্যাপার রে টোনা, তোকে আজকে এত খুশি খুশি লাগছে কেন? মরিচের চাষ কি ভালো হয়েছে? হ্যাঁ দাদা, ভালোই হয়েছে। মরিচের জন্যই তো তোমার কাছে এসেছি। দাদা, কালকে গিয়ে আমার ক্ষেত থেকে মরিচ নিয়ে এসো, কেমন? আর শোনো দাদা, প্রতি কেজি কিন্তু 500 টাকা করে। কি বলছিস কি? তোর মাথা কি ঠিক আছে? 50 টাকা মরিচের কেজি আর তুই বলছিস 500 টাকা? আমি 50 টাকার বেশি দাম দিতে পারবো না।
50 টাকা দাম কেন দিবে? আমি যে টিভিতে দেখলাম 500 টাকা কেজি। মোড়ল মশাই নাকি দাম বাড়িয়ে দিয়েছে। টিভিতে ওসব মিথ্যে কথা বলেছে, ওসব ভুয়া খবর, বুঝেছিস? তুই 50 টাকাতে আমার কাছে মরিচ বিক্রি করলে করবি, আর না করলে নেই। আমি 50 টাকার বেশি দিতে পারবো না। ঠিক আছে, আমি তোমার কাছে মরিচ বিক্রি করব না। আমি কালকে শহরে মহাজনের কাছে মরিচ নিয়ে যাব, আর বেশি দামে বিক্রি করব। টোনা এসব বলে ওখান থেকে চলে যায়। যজ্ঞ টোনার কথা শুনে রেগে বলতে থাকে, আমাকে হুমকি? আমিও দেখব কি করে তুই বেশি দামে মরিচ বিক্রি করিস। আমি আজ রাতেই সব শেষ করে দিব। যেই ভাবা সেই কাজ। যজ্ঞ রাতের বেলা মশালে করে আগুন এনে টোনার মরিচ জমিতে লাগিয়ে দেয়। টোনার মরিচ জমি জ্বালিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে টোনা হাসি মুখে মরিচ খেতে যায়, আর এসে মরিচ গাছগুলোর ছাই দেখে টোনা অনেক কান্না করে। কি হলো আমার? আমার যে সব শেষ হয়ে গেল। কে আমার এত বড় ক্ষতি করলো? হে সৃষ্টিকর্তা, কেন আমাকে স্বপ্ন দেখিয়ে আবার কেড়ে নিলে? এবার কি করে আমি সংসার চালাবো? টোনা অনেক কান্না করে। কিছুক্ষণ পর টোনা শান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। এবার কোন মুখ নিয়ে বাড়িতে যাব আমি? ঠিক তখনই ওখানে একটা বৃদ্ধা আসে আর বলতে থাকে, বাবা, আমি অনেক অসহায়, আমাকে কিছু খেতে দিবি? আজ 2 দিন থেকে আমি কিছুই খাইনি। বুড়িমা, আমি যে তোমার থেকে অনেক অসহায়, তোমাকে দেবার মতো আমার কাছে যে কিছুই নেই। ওই দেখো, আমার মরিচ ক্ষেত পুরো ছাই হয়ে গিয়েছে। আমি নিঃস্ব হয়ে গিয়েছি বুড়িমা। টোনার কান্না শুনে বৃদ্ধার অনেক মায়া হয়। বৃদ্ধা তার পুটলি থেকে একটা 3 রঙের মরিচ গাছ বের করে আর টোনার হাতে দেয়। কাঁদিস না বাচ্চা, যে তোর ক্ষতি করেছে তার ক্ষতি সৃষ্টিকর্তা করবে। তুই এই 3 রঙের মরিচ গাছটা নিয়ে গিয়ে তোর উঠোনে রোপণ করবি। এই মরিচ গাছটা হলো জাদুই, এর পরিচর্যা করলেই এই মরিচ গাছ তোকে 3 ধরনের মরিচ দিবে, সোনা, রূপো আর হিরে। যা বাচ্চা, বাড়ি ফিরে যা। এই বলে বৃদ্ধা চলে যায়। টোনা 3 রঙের মরিচ গাছ নিয়ে তার বাড়িতে ফিরে আসে। টুনি টোনাকে দেখে বলতে থাকে, কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর মরিচ বিক্রি করে শহর থেকে এত তাড়াতাড়ি আসলে যে? কই টাকা কই দেখি? আর এটা কি ধরনের গাছ? এই গাছ তুমি কোথায় পেলে গো? টোনা, বলো না কি হয়েছে? ও, এই ব্যাপার। হায় হায়, সব স্বপ্ন যে শেষ হয়ে গেল। এখন যদি এই 3 রঙের গাছ আমাদের সোনা, রূপা আর হীরের মরিচ না দেয়, তখন তো আমরা না খেতে পেরে মরে যাব। এমন করে বলো না, বুড়ি মায়ের ওপর বিশ্বাস রাখো। চলো গাছটা রোপণ করি। এই বলে ওরা গাছটা রোপণ করে। টোনা টুনি 3 রঙের গাছটার বেশ পরিচর্যা করতে থাকে। একদিন সকালে টুনি ঘুম থেকে উঠে 3 রঙের মরিচ গাছ দেখে, আর তাতে সোনা, রূপা আর হীরের মরিচ ধরে আছে। হাই হাই, এ তো সত্যি জাদুই গাছ। টোনা, দেখে যাও, আমাদের কপাল খুলে গেছে। আমাদের উন্নতি এবার আর কেউ আটকাতে পারবে না। আমি জানতাম এমন কিছু একটাই হবে। বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই গাছ দিয়ে সাহায্য করার জন্য। টুনি, আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না গো। টোনা 3 রঙের মরিচ গাছের সোনা, রূপা আর হীরের মরিচ বিক্রি করে বেশ ধনী হয়ে ওঠে আর অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।